Our goal is to free Gaza. India, which was The opposition parties have nominated. World Cup final winning team. Rafa Varane. Down at his feet. He's a genius. ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা, আহত বহু। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকটা গ্রাম। উৎপত্তিস্থল জালালাবাদ শহর থেকে 27 কিলোমিটার দূরে, রিক্টার স্কেলে মাত্রা 6.3। লোহিত সাগরে ইসরায়েল লক্ষ্য করে হামলা, ইয়েমেনের তেল আবিব লক্ষ্য করে হামলা। অন্য দেশে সরাবো গাজার মানুষকে, জানালো ওয়াশিংটন। ওয়েস্ট ব্যাংক দখলের সায় আমেরিকা। ভারতের ব্রাহ্মণরা স্বার্থপর, ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষ মদত দিল্লির, বললেন ট্রাম্পের পরামর্শদাতা। দিল্লির জন্যই দাম চড়া আমেরিকায়, কম দামে তেল কিনে বেশি টাকায় বিক্রি, দাবি পিটার নাভারোর। চীনে পুতিনের সঙ্গে বৈঠক মোদির, আমেরিকার শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনা, কথা ইউক্রেন যুদ্ধ নিয়েও। পেহেলগাঁও ঘটনার নিন্দা এসসিওর, ভারত চীনের মধ্যে শান্তি বৈঠক। আসছে বিস্তারিত খবরে। গাজার পুরোপুরি দখল নিতে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে, গাজার মানুষকে হয় অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হবে, নতুবা অন্য কোনো অঞ্চলে নিয়ে গিয়ে পুরো নিরাপত্তা দেওয়া হবে তাদের। সম্ভবত তারা আর গাজায় থাকবেন না। গাজাকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে ইসরায়েলের 3 বাহিনী টানা হামলা চালাচ্ছে কয়েকদিন ধরে। গাজার মানুষকে হয় অন্য দেশে আশ্রয় দেব, নতুবা এমন জায়গায় নিয়ে যাওয়া হবে সেখানে কেউ হামলা চালানোর সাহস পাবে না, বলল আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে, যদি কোনো বিশেষ জায়গায় নিয়ে নতুন করে বাড়ি তৈরি করিয়ে দেওয়া হয় তাহলে সেখানে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। এই মন্তব্যের পর আমেরিকাকে নিশানা করেছে তুরস্ক, জর্ডান। দুদেশ জানিয়েছে, আসলে আমেরিকা চাইছে গাজা শহরের পুরোপুরি দখল নিতে ইসরায়েলকে সব ধরনের সাহায্য করতে। ওয়েস্ট ব্যাংকের দখলও পুরোপুরি ইসরায়েল নিতে পারে বলে দাবি করলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও। ইতিমধ্যে ইসরায়েল সব ধরনের পরিকল্পনা নিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশপথে হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদারের মৃত্যু হয়েছে, যদিও হামাস সেই খবরের সত্যতা স্বীকার করেনি। গাজায় গণহত্যার প্রতিবাদে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ফের যাচ্ছেন সেখানে। বার্সেলোনা বন্দরে হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে তার নৌবহরকে বিদায় জানালো। প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদার দাবিতে প্রথমবার তিনি গিয়েছিলেন গাজার দিকে, কিন্তু সেখানে থেকে বাধা দেয় ইসরায়েল। গ্রিস, ইতালি, তিউনিশিয়ার আরও কয়েকটি নৌবহর যোগ দেবে গ্রেটা থুনবার্গের সঙ্গে। 4 সেপ্টেম্বর মূল নৌবহরের সঙ্গে একযোগে যাত্রা করবে তারা। কয়েকদিন ধরে টানা যুদ্ধ চলছে গাজায়। সেই যুদ্ধে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, 4 জন সেনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে নতুন করে চাপে পড়েছেন নেতানিয়াহু। সেনা পরিবারগুলো চাপ বাড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর। তবে আমেরিকায় বসবাসকারী প্যালেস্তাইনের মানুষের ভিসা বাতিল করেছেন ট্রাম্প সরকার। এর ফলে আমেরিকা ছাড়তে হবে তাদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইয়েমেন ফের হামলা চালালো ইসরায়েলের উপর। লোহিত সাগরে মিসাইল হামলা চালালো তারা। কেন এতদিনেও গাজার দখল নেওয়া গেল না তা নিয়ে নেতানিয়াহু প্রশ্ন করেছেন ইসরায়েলের সেনাকর্তাকে। ইসরায়েলের উপর হামলা বাড়ালো ইয়েমেন। লোহিত সাগরে ইসরায়েলের নৌবাহিনীকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হুতি গোষ্ঠী। একই সঙ্গে তেল আবিব লক্ষ্য করেও হামলা চালানো হয়। ইসরায়েল সেনা দাবি করেছে, এই হামলায় হতাহতের কোনো খবর নেই। তবে ইয়েমেন জানিয়েছে, লক্ষ্যবস্তু ভেদ করেছে তারা। ইসরায়েল হামলায় 78 জনের মৃত্যু হয়েছে আজ সকাল থেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে অভুক্ত মানুষের মৃত্যু হয়েছে গাজায়। জার্মানি আজ জানিয়েছে, পর্যাপ্ত খাবার পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ইসরায়েলকে। ইসরায়েল জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নেতানিয়াহুকে প্রস্তাব দেওয়া হয়েছিল হামাসের সঙ্গে চুক্তি করার জন্য। ইসরায়েল ক্যাবিনেট সেই প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু প্রস্তাবে রাজি হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই প্রস্তাবে বলা হয়েছিল, বন্দীদের ফিরিয়ে আনার জন্য চুক্তি করা হোক, কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেভাবেই হোক গাজা দখল করতে হবে। আর সেজন্যই তিনি স্থল, নৌ আর আকাশপথে হামলা বাড়িয়েছেন। বহু মানুষের মৃত্যু হয়েছে এই হামলায়। এখনও কেন পুরোপুরি গাজার দখল নেওয়া গেল না তা তিনি জানতে চেয়েছেন ইসরায়েলের সেনাকর্তার কাছে। ইসরায়েলের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামনে স্কুল খোলার সময়। শিক্ষকরাও অংশ নিয়েছেন এই বিক্ষোভে। ইসরায়েলে যারা মধ্যস্থতা করছেন তাদের বাড়ি ঘিরে রেখেছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারতের ব্রাহ্মণরা স্বার্থপর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বললেন ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা পিটার নাভারো। তিনি বলেছেন, মোদী মহান নেতা, কিন্তু তিনি যেভাবে পুতিন ও শি জিনপিং এর সঙ্গে হাত মিলিয়েছেন তা কখনো মেনে নেওয়া যায় না। ভারতীয় ব্রাহ্মণরাই ভারতীয়দের ক্ষতি করছেন, নিজেদের স্বার্থেই ক্ষতি করছেন তারা। শুধুমাত্র আমেরিকার ক্ষতি করে তারা থামেননি, ভারতীয় অর্থনীতির ক্ষতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা পিটার নাভারো। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী একজন মহান নেতা। কেন তিনি পুতিন আর শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন তা বুঝতে পারছি না। ভারত রাশিয়াকে যুদ্ধে মদত দিচ্ছে, পুতিনকে সাহায্য করছেন, এটা বন্ধ হওয়া প্রয়োজন। So they export us a bunch of stuff. They won't let us sell to them. So who gets hurt? Workers in America, taxpayers in America, Ukrainians in cities getting killed by Russian drones. So look, Modi's a great leader.
I don't understand why he's getting to bed with Putin and Xi Jinping when he's the biggest democracy in the world. So I would just simply say to the Indian people, please understand what's going on here. You got Brahmins profiteering at the expense of the Indian people. We need that to stop. পিটার নাভারো বলেন, ভারতীয়রা কেন বুঝতে পারছেন না ব্রাহ্মণরা তাদের ক্ষতি করছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ন্যাসী বেশের ছবি প্রকাশ্যে এনে নাভারো বলেছিলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে এই ব্যক্তি সবচেয়ে বেশি সাহায্য করছেন। পরামর্শদাতা বলেছেন, ভারতীয়রা যতদিন না বুঝবেন ততদিন তাদের ক্ষতি হবে। ভারত যে যুদ্ধ সাহায্য করছে তা পরিষ্কার। ইউরোপের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বন্ধ হয়েছে। ভারত সস্তায় তেল কিনে সেই তেল বিক্রি করছে ইউরোপের কাছে। এই প্রবণতা এবার বন্ধ করা উচিত ভারতের। নাভারো বলেছেন, আমেরিকার পণ্যের ওপর ভারত চড়া শুল্ক চাপিয়ে রেখেছে। আমেরিকার পণ্য ভারতে খুব বেশি বিক্রি হয় না। এর ফলে আমেরিকার কৃষক শ্রমিকদের ক্ষতি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষতি বন্ধ করতে চায়। মার্কিন পরামর্শদাতার দাবি, ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, সেই হামলায় মদত দিচ্ছে ভারত। ইউক্রেনে মৃত্যু হচ্ছে আমেরিকার মানুষের। ভারত এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাংহাই কর্পোরেশনের বৈঠকে আলোচনা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আমেরিকার শুল্ক বৃদ্ধি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। পেহেলগাঁও ঘটনার তীব্র নিন্দা করেছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। তিয়ানজিংয়ে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক থেকে একযোগে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মৃত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মোদী ও পুতিন। এসসিওর বৈঠক থেকেই পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের কড়া নিন্দা করা হলো। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকের আগেই আবেগে মোদীকে জড়িয়ে ধরেন পুতিন। এসসিওর বৈঠকের পরেই নিজেদের মধ্যে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট। দেখা যায়, সেই বৈঠকে বসার আগে দুই রাষ্ট্রনেতা নিজেদের মধ্যে গল্প করতে করতে খোশ মেজাজে হেঁটে যাচ্ছেন, আর তা দাঁড়িয়ে দেখছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এসসিওর বৈঠক শেষে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট একই গাড়িতে চড়ে বেরিয়ে যান। তাদের সঙ্গে ছিলেন দুই দেশের বেশ কিছু শীর্ষ আধিকারিক। মোদী ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই কড়া ভাষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তোপ দেখেছেন। পুতিনের সঙ্গে বৈঠকে ভারত থেকে রাশিয়ায় আরও কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছেন মোদী। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে শান্তির বার্তা দিলেন মোদী। कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं। हमारा करीबी सहयोग न केवल दोनों देशों के लोगों के लिए बल्कि वैश्विक शांति, स्थिरता और समृद्धि के लिए महत्वपूर्ण है। রাশিয়ান প্রেসিডেন্টকে মোদী জানিয়েছেন, মানবতার স্বার্থেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। রাশিয়া ও ইউক্রেন দুই দেশকেই আলোচনার টেবিলে বসার পরামর্শ দিলেন মোদী। ভারত ও রাশিয়া দুই দেশের উপরেই অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা, তাকে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে ভারত ও রাশিয়া দুই দেশের দুই রাষ্ট্রনেতার মধ্যে। পুতিন জানিয়েছেন, যে মূল্যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে তার থেকে যদি কম মূল্যে তেল অন্য কোথাও থেকে পায়, ভারত তা কিনতেই পারে, কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য যেমন চলছে তেমনই চলবে। ভারতের উপর ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন তার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারত আর চীন কখনো প্রতিপক্ষ নয়, দু দেশের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব, বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, দু দেশের মধ্যে আলোচনা করে সব সমস্যার সমাধান হতে পারে। নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের মধ্যে সীমান্তে সেনার সংখ্যা বাড়ালো দু দেশ। তবে চীনের প্রেসিডেন্ট বলেছেন, দু দেশ একসঙ্গে কাজ করবে। এতদিন ধরে যেসব সমস্যা ছিল তা শেষ হওয়ার সম্ভাবনা। নরেন্দ্র মোদী ও শি জিনপিং জানিয়েছেন, ভারত চীন আসলে পরস্পরের বন্ধু, প্রতিপক্ষ নয়। এই বৈঠকে হিমালয় অঞ্চল জুড়ে যে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্টকে বলেছেন, দু দেশের মধ্যে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত চীনের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে, অন্য কোনো দেশ এ নিয়ে যেন মাথা না গলায়। দিল্লি মনে করছে এটা আসলে নাম না করে ট্রাম্পকেই নিশানা। এই বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, দু দেশ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে। They both agreed that the two countries were primarily focused on their domestic development goals, and in this they were partners rather than rivals. It was also an element of consensus between them that a stable and amicable relationship between India and China can be to the benefit of the 2.8 billion people who live in the two countries. গালওয়ান, প্যাংগং, গোগরা নিয়ে ভারত চীনের মধ্যে মতবিরোধ রয়েছে দীর্ঘকাল ধরেই।
সেই সমস্যা এবার মিটবে বলেই আশা নয়াদিল্লির। 3রা সেপ্টেম্বর চীনে তৈরি নতুন অস্ত্রের প্রদর্শন হবে। সেই সেনা মহড়ায় অংশ নেবেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জন উং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিশ্বের অন্য দেশের রাষ্ট্রনায়করা। সেখানে থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই অস্ত্র প্রদর্শনীতে চীনের তৈরি অত্যাধুনিক পরমাণু অস্ত্র থাকবে। বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকার সঙ্গে অস্ত্র নিয়ে সমানে টক্কর দেবে চীন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভয়াবহ ভূমিকম্প হলো আফগানিস্তানে। মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, আহতর সংখ্যা 2000-এর কাছাকাছি। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। জালালাবাদ শহরের 27 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, আহত 1700-এরও বেশি। বেশ কয়েকটা গ্রাম ধ্বংসস্তূপের নিচে, সেখানে পৌঁছতে পারেনি সেনা জওয়ানরা। ফলে মৃতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। গতকাল মধ্যরাতে জালালাবাদ পাহাড়ের কাছে এই ভয়াবহ ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 6.3, কিন্তু ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের জম্মু কাশ্মীর ও দিল্লিতেও অনুভূত হয় কম্পন। কাবুল থেকে উদ্ধারকর্মীদের নিয়ে যাওয়া হয়েছে জালালাবাদ পাহাড়ের কাছে গ্রামগুলিতে। জালালাবাদ শহর থেকে মাত্র 27 কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বহু গ্রাম পুরোপুরি ধূলিসাৎ হয়েছে বলে জানা যাচ্ছে। জালালাবাদ পুরসভায় 3 লক্ষ মানুষের বাস। বহু বাড়ি মাটির ইটের তৈরি। বাড়িগুলো ভূমিকম্প নিরোধী নয় বলে জানিয়েছে আফগান প্রশাসন। কাবুল নদী বয়ে গেছে জালালাবাদ শহরের উপর দিয়ে। নদীর জল যেভাবে ফুলে ওঠে তাতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। বহু মৃতদেহ নদীতে ভেসে যাওয়ার সম্ভাবনা। আফগানিস্তান ভূমিকম্প প্রবণ এলাকা। হিন্দুকুশ পর্বতমালার ইউরেশিয়া আর টেকটনিক প্লেট রয়েছে। এই প্লেট সামান্য সরে গেলেই ভয়াবহ ভূমিকম্প হয়। গত বছরও এখানে বড়সড় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে 1,500 মানুষের মৃত্যু হয়েছিল, 63,000 বাড়ি ধ্বংস হয়েছিল। রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর রাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্যোগে এইসব এলাকায় পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল। সেই স্মৃতি মুছে যাওয়ার আগেই ফের জালালাবাদ শহর ভূমিকম্পের কবলে পড়ল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধিদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার বিক্ষোভ শুরু হলো দেশ জুড়ে। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের গুলিতে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিক্ষোভের আগুনে জ্বলছে ইন্দোনেশিয়া। সংসদে জনপ্রতিনিধিদের অতিরিক্ত বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়ার ভাতা বাড়ানো, তাদের বাড়তি সুবিধা দেওয়া, এসবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে ইন্দোনেশিয়া জুড়ে। রাজধানী জাকার্তা সহ ইন্দোনেশিয়ার একটি বড় অংশ জুড়ে এই বিক্ষোভ বিশাল আকার ধারণ করেছে। সরকার বিরোধী এই বিক্ষোভ এতটাই বিরাট আকার নিয়েছে যে তার রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যেই বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতেও লুটপাট চালিয়েছে তারা। পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে। নিজের চীন সফর বাতিল করে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দেশের মানুষকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো। যারা সম্পত্তি লুটপাট করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন জনপ্রতিনিধিদের উচিত সংসদে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল।